ওপার বাংলার দিকে নজর রাখি। আজ বাবার কবরে শ্রদ্ধা তারেকের। দুপুরে জিয়াউর রহমানের কবরে তারেক রহমান। বাবার কবরে শ্রদ্ধা ছেলে তারেক রহমানের। সাভারের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা। ঢাকার সব মসজিদে শুক্রবার বিশেষ প্রার্থনা হয়। আবেগের স্রোতে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। উজ্জীবিত বিএনপি, চাপে জামায়াত ইসলামী এবং এনসিপি। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই। ঢাকার রাজপথে শুধুই মাথা, আবেগের মহা স্রোত। তারই মধ্যে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। এতদিন লন্ডনে বসে দলকে নেতৃত্ব দিতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবার ঘরের মাঠে, ঘরের পিচে। গত 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতার বাইরে বিএনপি, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। তারেকের প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক সমীকরণই বদলে দিতে পারে। চাপ বাড়াতে পারে এমন বহু শিবিরের যারা ঢাকার মাসনাদের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্দরে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গেছে। জামায়াতে ইসলামীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মোহাম্মদ ইউনূস প্রশাসন। ফলে এবার তারা সরাসরি ভোটের ময়দানে জেলায় জেলায় দল গড়ে প্রচারও করছে। গত কয়েক মাসে নিঃসন্দেহে সংগঠন এবং কর্মীর সংখ্যা বাড়িয়েছে জামায়াতে ইসলামী, কিন্তু বিএনপির মতো শক্তিশালী রাজনৈতিক দলের ধারে কাছেও যেতে পারেনি। ফলে তারেকের নেতৃত্বে বিএনপি সর্বশক্তি নিয়ে ছাপালে ভোটের ময়দানে খড়কুটোর মতো উড়ে যেতে পারে জামায়াতে ইসলামী। হাসিনার আমলে নিষিদ্ধ হলেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর উপস্থিতি বহুদিনের। এই ময়দানে নতুন খেলোয়াড় ছাত্র নেতারা, যাদের উত্থান মূলত হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের সময় থেকে। ছাত্র নেতাদের রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি এবার ভোটে লড়ছে। আবার কিছু ছাত্র নেতা আছেন যারা নির্দল হিসেবে ময়দানে নেমেছেন, যেমন ছিলেন ওসমান হাদি। ছাত্র নেতাদের সমস্যা হলো তারা আন্দোলন করে সরকার বদল করেছেন, কিন্তু সরকার কিভাবে তৈরি করবেন সেটা জানেন না। ফলে তাদের চোখের সামনেই বিএনপির এবং জামায়াতে ইসলামী খুঁটি সাজিয়ে চলেছে। এই পরিস্থিতিতে তারেক রহমান নিজে ময়দানে নামায় ছাত্র নেতাদের ওপর চাপ কয়েক গুণ বেড়ে গেল। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ফেরেন তারেক, দীর্ঘ 17 বছর পর। এদিনই এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা মীর আরশাদুল হক দল ছাড়েন, ঘোষণা করেন বিএনপিকে সমর্থন করার কথা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের রাজপাট সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তারেক রহমান দেশে ফেরার পর তাঁর কি হবে? প্রথমত ইউনূসের দায়িত্ব বাংলাদেশে ভোট করানো। ভোটের পর নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে সরে যেতে হবে তাকে। খুব বেশি হলে নতুন সরকার তাকে রাষ্ট্রপতির পদ দিতে পারে। তবে কি তারেকের অভ্যর্থনায় লাল কার্পেট বিছিয়ে সেই পথই পাকা করে রাখতে চাইছেন মোহাম্মদ ইউনূস? সেই কারণেই কি ইউনূসের প্রেস সচিব বললেন, তারেকের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে? তারেকের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো খামতি রাখেননি ইউনূস। দেশে ফিরে ফোনে তাকে ধন্যবাদও জানান খালেদা পুত্র। আপনার শরীর কেমন আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পদ্মাপাড়ের রাজনীতি থেকে এবার তাহলে তারেক অধ্যায়, সেটা ঠিক হবে 12ই ফেব্রুয়ারি। সেদিনই বাংলাদেশে সাধারণ নির্বাচন। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country. নিউজ 18 বাংলা। বাংলাদেশে ফের গণপিটুনিতে খুন, পিটিয়ে খুন যুবক অমৃত মণ্ডলকে। উন্মত্ত জনতার পিটিয়ে খুনের অভিযোগ, চাঁদাবাজ তকমা দিয়েই পিটিয়ে খুন। বাংলাদেশে ফের গণপিটুনিতে খুন, পিটিয়ে খুন যুবক অমৃত মণ্ডলকে। উন্মত্ত জনতা পিটিয়ে খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে, চাঁদাবাজ তকমা দিয়ে পিটিয়ে খুন। এক সপ্তাহ আগেই গণপিটুনিতে খুন ময়মনসিংহে, আপনাদের মনে আছে, সেখানে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয় দীপু দাসকে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব বিজেপি। সীমান্ত এলাকায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। আরও এক ধাপে গিয়ে এবার শুভেন্দুর মুখে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। আরও একটা ৭১-এর দরকার, চড়া সুর বিরোধী দলনেতার। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আরেকটা ৭১ দরকার, ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করুক। আরেকটা ৭১ দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে অপারেশন সিঁদুরের মতো। আমি জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছে, এটা কি ঘুরিয়ে তাহলে কার্যত উনি নরেন্দ্র মোদীর সরকার, তার বিদেশ নীতি, তার পররাষ্ট্র নীতির উপরে অনাস্থা ব্যক্ত করলেন? শুভেন্দু অধিকারীর কি এটা নতুন আঙ্গিকে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি, যে শুভেন্দু অধিকারী বলছেন যে নরেন্দ্র মোদীর সরকার ব্যর্থ, কারণ বাংলাদেশ জ্বলছে, প্রতিবেশী বড় রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ তার দায়িত্ব পালনে ব্যর্থ। নজর রাখবো পরের খবরে। প্রেমে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে খুন, কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হাসপাতালে ১ মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার মারা যান তরুণী। এরপরেই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর, আগুন। অভিযুক্ত যুবক পলাতক। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর, এখানকার রঘুদেবপুরের বাসিন্দা চন্দ্রানী নস্কর, কলেজ ছাত্রী। প্রেমে ব্যর্থ হয়ে তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল প্রতিবেশী যুবক বিশাল নস্করের দিকে। বৃহস্পতিবার ভোরে এই যুবক ও তার আত্মীয়দের বাড়িতে ভাঙচুর চালানো হয়, বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। অভিযুক্তর বাড়িতে ক্ষোভের আগুন, আর নিহত ছাত্রীর বাড়িতে বুক ফাটা কান্না। কম্পিউটারে যেতে, কম্পিউটার থেকে আমার মেয়ে বাড়ি এসেছে, মেয়ের সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, খালি বমি হচ্ছে। ও বলছে মানে, ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি। তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা বিশাল। ঠাকুরপুকুর কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী চন্দ্রানী, তার প্রতিবেশী বিশাল নস্কর। অভিযোগ, চন্দ্রানীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন বিশাল, কিন্তু বারে বারেই তা প্রত্যাখ্যান করেন কলেজ ছাত্রী। এরপরেই ষড়যন্ত্র। পরিবারের দাবি, গত ২৫শে নভেম্বর এলাকার একটি কম্পিউটার সেন্টারে যান চন্দ্রানী। ফেরার পথে দেখা হয় বিশালের সঙ্গে। অভিযোগ, চন্দ্রানীকে অন্তত একবারের জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে অনুরোধ করেন বিশাল। সেই কোল্ড ড্রিঙ্কসেই মেশানো ছিল বিষ। বিশ্বাস করে সেই কোল্ড ড্রিঙ্কস খান চন্দ্রানী। বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন, মা বাবাকে গোটা ঘটনা জানান। সেদিনই চন্দ্রানীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিং হোমে, সেখান থেকে দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে। প্রায় ১ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। বুধবার রাতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর নামে চন্দ্রানীকে বিষ খাইয়েছিল বিশাল। এ নিয়ে বারুইপুর থানায় তারা অভিযোগ জানান, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিশাল সেটা জানতো কম্পিউটারটা কখন ছুটি হয় কি হয়। ও সেই সুযোগ নিয়ে যখন আমার মেয়ের ছুটি হয় সেই সময় ও গিয়েছিল, গিয়ে আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিজে হাতে বিষটা কিনে খাইয়ে দিয়েছে। আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে ১ মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না। তরুণীর মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।
অভিযুক্ত বিশাল এবং তার আত্মীয়ের বাড়িতে এদিন ভাঙচুর চালানো হয়, লাগিয়ে দেওয়া হয় আগুন। তিনখানা তালা মারা ছিল, তালাগুলো সব ভেঙেছে, ওরা ভেঙে গাড়িটাকে টেনে বের করেছে, দুখানা সাইকেল ফের পুরো চিমনি এসি কিচ্ছু নেই, পুরো পুরো নতুন গাড়ি ফাড়ি সব পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।